Why is Adam Wharton so special? অর্ধেক ইউরোপ তার পেছনে পেছনে ঘুরছে। দ্যাট ইজ সো অ্যাবসার্ড কনসিডারিং দ্যাট হি প্লেস ফর ক্রিস্টাল প্যালেস, ইংলিশ প্রিমিয়ার লিগের মিড লেভেলের একটা ক্লাবের মিডফিল্ডার, যার পিছে অর্ধেক ইউরোপের বিভিন্ন ক্লাব ঘুরছে। জিনিসটা আসলে একটু অ্যাবসার্ড লাগে, একটু মেনে নিতে কষ্ট হয়। ইংল্যান্ডের ক্লাবগুলো তো বটেই, লিভারপুল থেকে শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল, টটেনহাম, বা ইংল্যান্ডের বাইরে যে সকল ক্লাব রয়েছে, রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে বার্সেলোনা, পিএসজি, বায়ার্ন মিউনিক, আমরা কখনো না কখনো তাদের সঙ্গে অ্যাডাম ওয়ার্টনকে লিঙ্কড হতে দেখেছি গত 2-3 বছরে। কিন্তু কেন? তার মধ্যে এমন কি আছে যে কারণে ইউরোপের বিভিন্ন ক্লাব তার পেছনে এভাবে ছুটছে? স্পেশালি গত এক বছর ধরে ক্রিস্টাল প্যালেস যে তাকে নিজেদের ক্লাবের মধ্যে এখনও ধরে রাখতে পেরেছে, এটা কিন্তু অনেক অবিশ্বাস্য একটা ব্যাপার, বিকজ অফ হিস কোয়ালিটি। আপনি ক্রিস্টাল প্যালেসের ম্যাচ যখনই দেখবেন, অ্যাডাম ওয়ার্টনের খেলা দেখলে আপনার অসাধারণ লাগতে বাধ্য। ব্যক্তিগতভাবে আমি যখনই ক্রিস্টাল প্যালেসের খেলা দেখি এবং অ্যাডাম ওয়ার্টনকে যখনই খেলতে দেখি, আমার অসাধারণ লাগে। কিন্তু কেন লাগে? আমরা সবাই স্প্যানিশ মিডফিল্ডারদের খেলা দেখেছি। স্প্যানিশ মিডফিল্ডাররা ঐতিহ্যগতভাবেই অনেক বেশি ক্লাসি হয়, অনেক বেশি অ্যাস্থেটিক হয়। তাদের খেলা দেখলে চোখের অনেক শান্তি লাগে, দেখতে অনেক ভালো লাগে। তাদেরকে শিল্পী বলে আমাদের কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে তারা ম্যাজেস্টিক খেলা দেন। তাদের পাসিং কোয়ালিটি, তাদের ক্রিয়েটিভিটি, তাদের ভিশন, তাদের আক্রমণ গড়ার ক্ষমতা, তাদের বিল্ড আপের ক্ষমতা, সব কিছু দেখলেই অসাধারণ লাগে। অ্যাডাম ওয়ার্টনের খেলা দেখলেও ওরকম স্প্যানিশ মিডফিল্ডারদের কথা কিন্তু আমাদের মনে পড়ে। আমরা যেরকম এক্সকুইজিট খেলার স্টাইল দেখে দেখে অভ্যস্ত শাভির কাছ থেকে, জাবি আলোনসোর কাছ থেকে, ইনিয়েস্তার কাছ থেকে, বুস্কেটসের কাছ থেকে, সান্তি কাজোরলার কাছ থেকে, ডেভিড সিলভার কাছ থেকে, এরকম এক্সকুইজিটনেস আমরা অ্যাডাম ওয়ার্টনের খেলাতে দেখে দেখে অভ্যস্ত, উইচ ইজ কাইন্ড অফ সারপ্রাইজিং, বিকজ ইংলিশ মিডফিল্ডারদের কাছে আমরা কিন্তু ওরকম এক্সকুইজিটনেস কখনো কিন্তু পাই না। ইংলিশ মিডফিল্ডাররা সাধারণত হয়ে থাকেন জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান। তারা সব কিছুই করতে পারেন। তারা ডিফেন্সিভ কামলাও দিতে পারেন, তারা বক্স টু বক্স রানিংও করতে পারেন, আবার তাদের পাসিংও মোটামুটি ভালো হয়। তারা গোল স্কোরিং মিডফিল্ডারের ভূমিকাতেও খেলতে পারেন। হ্যাঁ, এরকম সব কাজই তারা অল্প অল্প করতে পারেন। কিন্তু এই যে পাসিংয়ের দিক দিয়ে এক্সকুইজিটনেস, ধরেন পেছন থেকে বিল্ড আপ করছেন, ক্রিয়েটিভিটি এবং ভিশনের সাহায্যে রেগুলার এমনভাবে আপনি পাস দিচ্ছেন এবং আপনার পাসের সাকসেস রেট এতটাই দুর্দান্ত হচ্ছে যে প্রতিপক্ষের ডিফেন্সিভ স্ট্রাকচার আপনি একটা পাসের মাধ্যমেই ভেঙে দিচ্ছেন। এরকম এক্সকুইজিটনেস আমরা কিন্তু সচরাচর ইংল্যান্ডের মিডফিল্ডারদের কাছ থেকে দেখে দেখে অভ্যস্ত নই, যেটা কিনা আমরা স্প্যানিশ মিডফিল্ডারদের কাছ থেকে দেখে দেখে অভ্যস্ত। এই জিনিসটাই আমাদেরকে দেখাচ্ছেন অ্যাডাম ওয়ার্টন। আমার মনে হয় না বিশ্বে এমন কোনো ক্লাব রয়েছে যে ক্লাবে অ্যাডাম ওয়ার্টন গেলে সেই ক্লাবের বিল্ড আপের কোয়ালিটি, মিডফিল্ডের শক্তি বাড়াতে পারবেন না। অবশ্যই বাড়াতে পারবেন, তবে অফকোর্স শুধুমাত্র খেলোয়াড় কিনলেই তো হয় না। সেই খেলোয়াড়টা যেন ভালো মতো পারফর্ম করতে পারে, সেটার জন্য আপনাকে একটা আইডিয়াল বেসমেন্ট ক্রিয়েট করতে হয়, একটা আইডিয়াল প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে হয়, একটা আইডিয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়। সেই এনভায়রনমেন্ট যদি ঠিকঠাক মতো ক্রিয়েট করতে পারে কোনো ক্লাব, তাহলে অ্যাডাম ওয়ার্টন সেখানে গেলে দুর্দান্ত খেলতে পারেন। আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হলো গিয়ে হি ইজ আ ভেরি এফিশিয়েন্ট প্লেয়ার। এবং আমার কাছে মনে হয় যে আমরা সাধারণত রেজিস্টা বলে যে জিনিসটা বলে বলে অভ্যস্ত, যে মিডফিল্ডার ডিফেন্সের একটু সামনে থেকে পুরো খেলার গতিপথ নিয়ন্ত্রণ করেন, আর্কিটেক্টের মতো, রেজিস্টা, অ্যান্দ্রেয়া পিরলো, জাভি, পল স্কোলসের মতো মিডফিল্ডার। অ্যাডাম ওয়ার্টন ওই ধরনেরই মিডফিল্ডার। তবে পিরলো বা জাভির সঙ্গে অ্যাডাম ওয়ার্টনের খেলার স্টাইলের যে পার্থক্য, সেটা হলো অ্যাডাম ওয়ার্টন তাদের থেকে আরও অনেক বেশি মিনিমালিস্ট মিডফিল্ডার। মিনিমালিস্ট মিডফিল্ডার কী জিনিস? সেটা হলো জাভি বলেন, পিরলো বলেন, সবার ইনস্টিংক্ট থাকে আমার পায়ে যখন ফার্স্টে বল আসবে, আমি প্রথমে পায়ে বল কিছুক্ষণ নিয়ে 2-3 সেকেন্ড নিয়ে আশেপাশে কি হচ্ছে সেটা দেখে তারপরে আমি আমার পাসটা দিব। সবচেয়ে বেস্ট অপশন যেটা, সেখানে পাসটা দিব। অ্যাডাম ওয়ার্টনের ফার্স্ট ইনস্টিংক্ট যেটা, তিনি এত বেশি সময় সাধারণত নেন না। তিনি একদম একটা দুইটা টাচের মাধ্যমেই প্রতিপক্ষের ডিফেন্সিভ স্ট্রাকচার ভেঙে দেওয়ার চেষ্টা করেন তার এক্সকুইজিট পাসিংয়ের মাধ্যমে। সো সেই অর্থে তাকে কিন্তু ওরকম কন্ট্রোলার বলা যায় না, বিকজ ইজ আ ভেরি মিনিমালিস্ট মিডফিল্ডার। পায়ে বল আসার সঙ্গে সঙ্গে একটা দুইটা টাচের মাধ্যমেই উনি ওই পাসিং এক্সিকিউশনটা করে থাকেন। সেটা লং পাস হতে পারে, শর্ট পাস হতে পারে। এবং তার খেলার আরেকটা দুর্দান্ত বৈশিষ্ট্য হলো হি ইজ অ্যাম্বিপেডাল। দুই পা দিয়েই যে কোনো ধরনের পাস উনি এক্সিকিউট করতে পারেন। ব্যাপারটা এরকম না যে তিনি শুধুই ডান পায়ের খেলোয়াড়, বা ব্যাপারটা এরকম না যে তিনি শুধুই বাম পায়ের খেলোয়াড়। ডান পায়ে বাম পায়ে যেই অ্যাঙ্গেলে যখন দরকার সেই অ্যাঙ্গেলে পেছন থেকে উনি পাসিং এক্সিকিউট করতে পারেন, সেটা শর্ট পাস হোক, লং পাস হোক, লফটেড পাস হোক, যাই হোক না কেন। এবং এই মিনিমালিস্টিক কোয়ালিটিটাই ইউরোপের বিভিন্ন ক্লাবের নজরে পড়েছে। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের নজরে পড়েছে, তার মানে বুঝতে পারছেন তার কোয়ালিটি কীরকম। ইংল্যান্ডের মিডফিল্ডারদের মধ্যে পল স্কোলস আর মাইকেল ক্যারিকের মধ্যেই এরকম অসাধারণ পাসিং কোয়ালিটি ছিল, যে পাসিং কোয়ালিটিটা এখন
অ্যাডাম ওয়ার্টনের কাছে দেখা যাচ্ছে। তাই বলছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড বা স্টিভেন জেরার্ড বা জুড বেলিংহ্যাম এখনকার এদের মধ্যে যে অত বেশি ভালো পাসিং কোয়ালিটি ছিল না, আমি কিন্তু সেটা বলছি না। বাট একদম শুধুমাত্র পাসিংয়ের দিক যদি আমরা বিবেচনা করি, তাহলে যে কোনো মিডফিল্ডারদের থেকে, যে কোনো ইংলিশ মিডফিল্ডারদের থেকে পল স্কোলস আর মাইকেল ক্যারিক ভালো ছিলেন, আমরা যদি গত 20 বছরের ইংলিশ মিডফিল্ডারদের কথা চিন্তা করি। সো ওই ক্যালিবারেরই আরেকজন খেলোয়াড় অ্যাডাম ওয়ার্টন। এবং যে সকল ক্লাবের মিডফিল্ডে এই পাসিং সমস্যাটা রয়েছে, তারাই কিন্তু দেখবেন যে অ্যাডাম ওয়ার্টনের উপরে ইন্টারেস্টেড হয়েছে। অ্যান্ড ট্রাস্ট মি, এখন ইউরোপের মোস্ট অফ দ্য ক্লাব এই সমস্যাতেই ভুগছে যে তাদের মিডফিল্ডে ডিজায়ার্ড পাসিং কোয়ালিটি নেই। আপনি যদি লিভারপুলের কথা চিন্তা করেন, আপনি যদি রিয়াল মাদ্রিদের কথা চিন্তা করেন, আপনি যদি ম্যানচেস্টার ইউনাইটেডের কথা চিন্তা করেন, খুবই প্রিসাইজ একটা প্লেয়ার। তার পায়ে যখন বল আসে, তার ফার্স্ট ইনস্টিংক্টই থাকে আমি বলটা দিয়ে এমন কোনো পাস এক্সিকিউট করব না যে পাস এক্সিকিউট করার মাধ্যমে আমার দলের গোলের সুযোগ সৃষ্টি হবে না। অলওয়েজ হি ট্রাইস টু এক্সিকিউট আ ফরওয়ার্ড পাস, আ প্রোগ্রেসিভ পাস। কখনো ব্যাকওয়ার্ড পাস সেভাবে দেন না, একেবারে দরকার না হলে। সো এটাও কিন্তু একটা স্পেশাল জিনিস যে একজন মিডফিল্ডার যিনি কিনা বেস অফ দ্য মিডফিল্ডে অবস্থান করে অলওয়েজ খেলাটাকে প্রতিপক্ষের গোল পোস্টের দিকে নিয়ে যেতে চাচ্ছেন, ব্যাকওয়ার্ড করছেন না। ব্যক্তিগতভাবে আমার যে জিনিসটা মনে হয়, রিয়াল মাদ্রিদ যে তার প্রতি ইন্টারেস্টেড, যেহেতু তাদের অলরেডি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মতো একজন রাইট ব্যাক রয়েছে যিনি কিনা পাসিংয়ের দিক থেকে অসাধারণ। এবং একই কথা আমরা বলতে পারি ডিন হয়সনের ক্ষেত্রে। ডিন হয়সনও কিন্তু প্রোগ্রেসিভ পাসিংয়ের ক্ষেত্রে দুর্দান্ত। সো যেই দলের অলরেডি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মতো একজন বিশ্বমানের পাসার রয়েছে এবং মানে ক্রিয়েটিভ হাব একটা রয়েছে, এবং ডিন হয়সনের মতো দুর্দান্ত একটা প্রোগ্রেসিভ পাসার রয়েছে, তাদের মনে হয় না মিডফিল্ডে অ্যাডাম ওয়ার্টনের খুব বেশি দরকার রয়েছে। কারণ আমি এ পর্যন্ত ক্রিস্টাল প্যালেসের যতগুলো খেলা দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে ইট ইজ বেটার টু প্লে অ্যাডাম ওয়ার্টন ইন আ ডাবল পিভট। তার পাশে যদি একজন মিডফিল্ডের সঙ্গী থাকে, যে সঙ্গীটা কিনা তাকে ওই পাসিং ক্ষমতা ভালো মতো প্রস্ফুটিত করতে সাহায্য করে, একজন ডিফেন্সিভ মাইন্ডেড যদি মিডফিল্ডার থাকে, তাহলে ওয়ার্টন দুর্দান্ত খেলতে পারেন। এখন রিয়াল মাদ্রিদে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যেহেতু রয়েছেন এবং তিনি যেহেতু মেইন ক্রিয়েটিভ হাব, তারও কিন্তু ডিফেন্সিভ দায়িত্ব আরও একজন খেলোয়াড়কে পালন করতে হবে, যেটা কিনা লিভারপুলে করতে হতো। সো একই টিমে যদি ওয়ার্টন এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড থাকে, তাহলে কিন্তু ডিফেন্সিভ লায়াবিলিটির বিষয়টা একটু বেশি চলে আসে। সো এই জন্য ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হয় যে রিয়াল মাদ্রিদ ওয়ার্টনের প্রতি ইন্টারেস্টেড হলেও আমার মনে হয় না একই টিমে ট্রেন্ট এবং ওয়ার্টনের খুব বেশি দরকার রয়েছে, যদি না প্রতিপক্ষ দল খুব বেশি লো ব্লকে খেলে। এবং ঠিক একই কারণে ইংল্যান্ডের কোচ টমাস টুখেলও কিন্তু এখন তার 4-3-3 ফরমেশনে অ্যাডাম ওয়ার্টনকে কিন্তু এখনো আনডিসপিউটেড স্টার্টার বানান নাই, বরং তার জায়গাতে এলিয়েট অ্যান্ডারসনকে ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাতে খেলানো হচ্ছে। বিকজ এলিয়েট অ্যান্ডারসন আবার পাসিংয়ের ক্ষেত্রে অ্যাডাম ওয়ার্টনের মতো অতটা এক্সকুইজিট না হলেও ডিফেন্সিভ দিক থেকে অ্যাডাম ওয়ার্টনের থেকে উনি একটু বেশি সলিড, যে কারণে ইংল্যান্ডের এখন স্টার্টিং নাম্বার 6 কিন্তু এলিয়েট অ্যান্ডারসন। সো এমন যদি কোনো একটা টিম থেকে থাকে যে না, আমার টিমে পর্যাপ্ত পরিমাণে ডিফেন্সিভ সলিডিটি রয়েছে, এখন শুধু একজন দুর্দান্ত লেভেলের ক্রিয়েটিভ হাবের দরকার, যে কিনা মিডফিল্ড থেকে আমাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে শর্টেস্ট পসিবল টাইমে সবচেয়ে ভালো পাসিং কোয়ালিটি এনশিওর করতে পারবে, সেই দলেরই অ্যাডাম ওয়ার্টনকে দরকার। আপনি কিন্তু দেখবেন ওয়ার্টন অত বেশি বল ক্যারি করে সামনে কিন্তু যান না। লিভারপুলের ক্ষেত্রে রায়ান গ্রাভেনবার্গ যে জিনিসটা করতে বেশি পছন্দ করেন, তিনি একদম সিটিং মিডফিল্ডার, যেখানে থাকার ওই জোনটাতেই টুকটাক থাকবেন। ওই জোনটাতে প্রতিপক্ষ প্রেস করতে আসলে ডুয়েলস মানে বেশ ভালো মতোই জিততে পারবেন, কিন্তু বলটা ক্যারি করে খুব বেশি সামনে উনি যাবেন না। ওনাকে যতটুকু জায়গার মধ্যে রোম করতে বলা হয়, ওই ডিফেন্সের একটু সামনে, ওইখানেই উনি রোম করতে পছন্দ করেন এবং খুবই মিনিমালিস্টিকভাবে একটা দুইটা টাচের মাধ্যমে বিল্ড আপটাকে প্রোগ্রেস করে সামনের দিকে নিয়ে যান, উইচ ইজ ভেরি এফিশিয়েন্ট। এখন দেখা যাক, আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি যে এই জানুয়ারি হোক বা সামনের গ্রীষ্ম হোক, যে কোনো একটা ট্রান্সফার উইন্ডোতে অ্যাডাম ওয়ার্টন ক্লাব ছাড়ছেন। তিনি যদি ক্লাব ছাড়েন, তাহলে তিনি কোথায় যাবেন, কি হবে না হবে, আমরা সামনের কয়েকটা দিনের মধ্যেই দেখতে পাবো। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনি এই মিডফিল্ডের সম্বন্ধে কি ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।